সুষম বৃত্তীয় গতি, এটা একটা এই টপিকসটা হয়তো বা তোমাদের কাছে নতুন মনে হতে পারে যে সুষম বৃত্তীয় গতি আসলে কি। তো সুষম বৃত্তীয় গতি জানতে গেলে আগে আমার জানতে হবে যে বৃত্তাকার গতি কি। বৃত্তাকার গতি বলতে আমরা আসলে কি বুঝি? বৃত্তাকার গতি বলতে আমরা বলবো যে একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলবো হচ্ছে কি বৃত্তাকার গতি। এমন হতে পারে যে আমি একটা ছোট একটা পাথরের টুকরাকে বা কোনো একটা ভারী বস্তুকে সুতা দিয়ে বেঁধে আমি বৃত্তাকার পথে ঘোরাতে পারি বা মাথার উপর দিয়ে এভাবে ঘোরাতে পারি, তাহলে দেখো ওই বস্তুটা কি হবে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তো যে কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে, তাহলে ওই বস্তুর গতিটাকে আমরা বলি হচ্ছে কি বৃত্তাকার গতি। তো আমাদের এই বৃত্তাকার গতি আবার দুই প্রকার, একটা হচ্ছে সুষম বৃত্তীয় গতি, আর একটা হচ্ছে সুষম বৃত্তাকার গতি, আর একটা হচ্ছে অসম বৃত্তাকার গতি। একটু লিখি, একটা হবে কি সুষম বৃত্তাকার গতি, বৃত্তাকার গতি, আর আরেকটা হচ্ছে অসম বৃত্তাকার গতি। তাহলে আমরা বললাম যে বৃত্তাকার গতিটা হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে সুষম বৃত্তাকার গতি, আর একটা হচ্ছে কি অসম বৃত্তাকার গতি। তো সুষম বৃত্তাকার গতিটা কি? সুষম বৃত্তাকার গতিটা আমরা বলছি যে একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে বা বৃত্তের পরিধি বরাবর একটা নির্দিষ্ট দ্রুতিতে বৃত্তের পরিধি বরাবর ঘুরতে থাকে, তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলবো হচ্ছে কি সুষম বৃত্তাকার গতি। আমি আরো একবার বলি যে আমরা বলতে পারি যে কোনো বস্তু বা কণা যদি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে অর্থাৎ বৃত্তের পরিধি বরাবর সমদ্রুতিতে যদি গতিশীল থাকে, তাহলে ওই বস্তুর গতিকে আমরা বলবো হচ্ছে কি সুষম বৃত্তাকার গতি। যেমন আমি একটু চিত্র এঁকে দেখাই। আমরা ধরে নিলাম যে এই একটা বস্তু এম ভরের একটা বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে, এই বৃত্তাকার পথে মানে কি এই যে বৃত্তের পরিধি বরাবর বস্তুটা কিন্তু এইভাবে ঘুরতেছে। যদি ঘুরে তাহলে এই সমদ্রুতিতে যদি গতিশীল হয়, তাহলে এই বস্তুর গতিটাকে আমরা বলবো হচ্ছে কি সুষম বৃত্তাকার গতি। আমরা কিন্তু বলছি যে এই বস্তুটা কি হবে সমদ্রুতিতে গতিশীল। তাহলে সুষম বৃত্তাকার গতির একটা বৈশিষ্ট্য হচ্ছে বস্তুটা শুধু একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরলেই হবে না, তাকে ঘুরতে হবে কি সমদ্রুতিতে, তাকে গতিশীল হতে হবে এই বৃত্তের পরিধি বরাবর, তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলবো হচ্ছে কি সুষম বৃত্তাকার গতি। যেমন আমরা বলতে পারি যে ঘড়ির কাঁটাগুলো কিন্তু সমদ্রুতিতে গতিশীল হয়, এই জন্য ঘড়ির কাঁটার গতিকে আমরা বলবো হচ্ছে কি সুষম বৃত্তাকার গতি। তারপর দেখো যে ফ্যানের বৈদ্যুতিক পাখার সুইচ যখন আমরা অন করি, তখন কিছুক্ষণ পরে দেখা যায় যে ফ্যানের পাখাগুলো কিন্তু একই সময়ে একই ঘূর্ণন হয়। প্রথম দিকে কিন্তু হয় না, প্রথমে আস্তে আস্তে তার বেগ বাড়ে, তারপর কিছু সময় পরে ফ্যানটা কি হয় একই সময় একই ঘূর্ণন দেয়। তো যখন ফ্যানের পাখাটা একই সময়ে একই ঘূর্ণন দেয়, তখন বৈদ্যুতিক পাখার গতিকে আমরা বলতে পারি হচ্ছে কি সুষম বৃত্তাকার গতি। আরেকটা হচ্ছে কি আমাদের অসম বৃত্তাকার গতি। অসম বৃত্তাকার গতিকে আমরা বলবো যে কোনো বস্তু বা কণা যদি কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তের পরিধি বরাবর সমদ্রুতিতে গতিশীল না হয় বা অসম দ্রুতিতে গতিশীল হয়, তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলবো হচ্ছে কি অসম বৃত্তাকার গতি। তাহলে দেখো আমি আবার একটু বলি, কোনো বস্তু বা কণা যদি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে বা বৃত্তের পরিধি বরাবর অসম দ্রুতিতে গতিশীল হয় বা সমদ্রুতিতে যদি গতিশীল না হয়, তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলবো হচ্ছে কি অসম বৃত্তাকার গতি। তো আমরা আজকে এই সুষম বৃত্তাকার গতি বা সুষম বৃত্তীয় গতি এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো তোমরা এখান থেকে এই যে সুষম বৃত্তাকার গতির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেবে। বৈশিষ্ট্যগুলো অনেক সময় 2 মার্কের জন্য আসে, যে সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্যগুলো কি, সেই বৈশিষ্ট্যগুলো অনেক সময় আসে। তো আমরা এই সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে আমাদের কিছু সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো আমরা আগে একটু প্রথমে জানবো। যেমন একটা সংজ্ঞা আছে হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর। প্রথম যে সংজ্ঞাটা আমাদের সেটা হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টরটা কি? ব্যাসার্ধ ভেক্টর বলছে যে এই যে বস্তুটা এম ভরের একটা বস্তু যে এই বৃত্তাকার পথে ঘুরতেছে, এই বৃত্তের যে ব্যাসার্ধ,
এই ব্যাসার্ধটাকে আমরা বলি হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর, এবং এর একক হবে হচ্ছে কি, এর একক হচ্ছে কি মিটার। যেহেতু ব্যাসার্ধ এই জন্য এর একক হচ্ছে দূরত্ব, এই জন্য এর একক হচ্ছে কি মিটার। অর্থাৎ আমি যদি একটা বস্তুকে সুতার সাহায্যে বেঁধে বৃত্তাকার পথে ঘোরাই, তবে সুতার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই হবে হচ্ছে কি, দৈর্ঘ্যটাই হবে কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং ওই দৈর্ঘ্যটাকে আমরা বলবো কিন্তু ব্যাসার্ধ ভেক্টর। তো এই ব্যাসার্ধ ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এরপর আছে আমাদের কৌণিক সরণ, একে আমরা আর দ্বারা প্রকাশ করব, আর এর একক হচ্ছে কি, এর একক হবে মিটার। এরপর আছে আমাদের কৌণিক সরণ। কৌণিক সরণ, কৌণিক সরণটা একটু ইম্পর্টেন্ট, তোমরা একটু খেয়াল করো। কৌণিক সরণটা কি? সাপোজ এই m ভরের একটা বস্তু r ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল। তাহলে এই বস্তুটা আমরা ধরে নিলাম এই বস্তুটা এখন a বিন্দুতে আছে। এই বস্তুটা ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট সময় পরে আমরা ধরে নিলাম যে এই বস্তুটা t সময় পরে সে b বিন্দুতে আসলো। দেখো প্রথমে বস্তুটা a বিন্দুতে ছিল, সে এই বস্তুটা ঘুরতে ঘুরতে একটা সময় t সময় পরে সে b বিন্দুতে আসলো। এই b বিন্দুতে বস্তুটা যখন এই পরিধি বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, সে কিন্তু বৃত্তের চাপ সৃষ্টি করে, একটা বৃত্তের চাপ। এটা কিন্তু আমাদের একটা দেখো বৃত্তের চাপ, অর্থাৎ বৃত্তের বস্তুটা যখন a থেকে b বিন্দুতে গেছে, তখন এই বস্তুটা এই বৃত্তের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে। এই বস্তুটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটাকে আমরা বলি হচ্ছে কি কৌণিক সরণ। এই কৌণিক সরণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, অর্থাৎ থিটাটা কিন্তু এখানে আসলে কোণ। দেখো বস্তুটা কোথায় গেছে, a থেকে b বরাবর, সে কিন্তু পরিধি বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে এবং সে কেন্দ্রে একটা দূরত্ব অতিক্রম করছে। পরিধি বরাবর যে দূরত্বটা অতিক্রম করছে সেটাকে আমরা বলতে পারি s, সেটাকে আমরা বললাম হচ্ছে কি s। আর সে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, এই কোণটা হচ্ছে থিটা, এবং এটাকে আমরা বলি হচ্ছে কি কৌণিক সরণ। আবার দেখো আমরা এই কোণ সমান জানি কিন্তু চাপ বাই ব্যাসার্ধ। চাপ বাই ব্যাসার্ধ, কিসের চাপ? বৃত্তের চাপ বাই ব্যাসার্ধ। কোণ যদি থিটা আর বৃত্তের চাপ হচ্ছে s আর ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে দেখো এখান থেকে আমরা একটা সূত্র পেলাম, থিটা ইকুয়াল টু s বাই r, বা s ইকুয়াল টু r থিটা। চাপ সমান ব্যাসার্ধ ইনটু কোণ, বা কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। এই যে কৌণিক সরণ থিটা, এখন এই বস্তুটা যদি a বিন্দু থেকে যাত্রা শুরু করে পুরো বৃত্তাকার পথটা ঘুরে যদি আবার এই a বিন্দুতে আসে, তাহলে সে তার কৌণিক সরণটা কত হবে? দেখো বস্তুটা কি হচ্ছে, a বিন্দু থেকে যাত্রা শুরু করে পুরোটা ঘুরে আবার সে a বিন্দুতে আসছে, সেক্ষেত্রে তার কৌণিক সরণ হবে কিন্তু থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2π, এবং এর একক, এই যে এর এককটাকে আমরা বলি হচ্ছে কি রেডিয়ান। যে কৌণিক সরণ এর যে একক আছে, এই এককটা হচ্ছে, এর একককে আমরা প্রকাশ করেছি রেডিয়ান দ্বারা, রেডিয়ান, যাকে আমরা সংক্ষেপে র‍্যাড লিখব। এই রেডিয়ান কাকে বলে? রেডিয়ান আমরা বলছি যে এই বস্তুটা পুরো বৃত্তাকার পথটা একবার ঘুরে আসলে তাকে আমরা বলবো হচ্ছে কি 1 রেডিয়ান। অর্থাৎ একটা বস্তু কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, আমরা অন্যভাবে বলতে পারি যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। তো কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করা মানে কি বস্তুটা পুরোটা একবার ঘুরে আসছে। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি হচ্ছে কি রেডিয়ান। তো দেখো এই বস্তুটা যদি পুরোটা একবার ঘুরে আসে, তাহলে তার কৌণিক সরণ হবে থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2π রেডিয়ান। এবং এখান থেকে এই রেডিয়ান সমান কত সেটা আমরা বের করতে পারি। আমরা জানি যে এই 1 রেডিয়ান সমান হচ্ছে 57.3 ডিগ্রি। এটা আমরা প্রায় লিখি, ক্যালকুলেশন করলে আমাদের মোটামুটি এরকম আসে 57.3 ডিগ্রি। তো এখানে দেখো আমরা এই 1 রেডিয়ান সমান কত এবং কৌণিক সরণ, সেই কৌণিক সরণের একক আমরা বলছি থিটা ইকুয়াল টু 2π রেডিয়ান। এখানে আরো একটা জিনিস একটু জেনে রাখা ভালো, যদি বস্তুটা এই a বিন্দু থেকে যাত্রা শুরু করে পুরোটা ঘুরে আবার যদি সে a বিন্দুতে আসে, অর্থাৎ তার ঘূর্ণন হয় কত? একবার। তাহলে আমরা লিখতে পারি যে একবার ঘূর্ণন সমান সে কত কোণ উৎপন্ন করে? 2π রেডিয়ান। একবার ঘুরলে সে 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে। তো একবার ঘূর্ণনকে আমরা বলবো হচ্ছে 1 রেভলিউশন।
একবার ঘূর্ণন সমান হচ্ছে কি 1 রেভলিউশন। 1 রেভলিউশন সমান হচ্ছে কি 2 পাই রেডিয়ান। রেভলিউশনকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে রেভ, REV। 1 রেভলিউশন সমান হচ্ছে কত হবে আমাদের 2 পাই রেড, মানে 2 পাই রেডিয়ান। আমাদের অনেক সময় কৌণিক সরণ অনেক সময় বলতে পারে যে একটা বস্তুর কৌণিক সরণ 5 রেভলিউশন। 5 রেভলিউশনকে আমার এসআই এককে নিতে গেলে কি যেতে হবে, রেডিয়ানে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে 1 রেভলিউশন সমান আমরা জানি 2 পাই রেডিয়ান, 5 কে 2 পাই দিয়ে গুণ করলে আমরা রেভলিউশন থেকে রেডিয়ানে যাব। আর রেভলিউশন কথাটার অর্থ হচ্ছে কি একবার গুণন। একবার গুণন মানে হচ্ছে কি 1 রেভলিউশন। 2 রেভলিউশন মানে হচ্ছে কি ওই বস্তুটা পুরোটা বৃত্তাকার পর 2 বার ঘুরে আসছে। যদি 5 রেভলিউশন হয় তাহলে আমরা বলবো এই বস্তুটা এই যে পুরোটা বৃত্তাকার পর 5 বার ঘুরে আসছে। তো সেই 5 রেভলিউশনকে বা কিভাবে রেডিয়ানে নিয়ে যেতে সেটাও কিন্তু আমি একটু দেখালাম। সো এখান থেকে আমাদের এই কৌণিক সরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কৌণিক সরণটা কি, যে একটা বস্তু বৃত্তের পরিধি বরাবর দূরত্ব অতিক্রম করলে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে কি কৌণিক সরণ। এরপরে আমরা পর্যায়কাল সম্পর্কে পর্যায়কাল অনেকেই জানো। এই ছোট ছোট সংজ্ঞাগুলো আমরা আজকে যে জিনিসগুলো করব ম্যাক্সিমামে আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। লাস্টের দিকে আমরা যে সৃজনশীল করব, দুটো সৃজনশীল করব আমরা আজকে প্রাস সম্পর্কিত। সৃজনশীল দুটো খুব ইম্পর্টেন্ট এবং খুব মজার দুইটা সৃজনশীল। তার আগে আমরা যে জিনিসগুলো করব সেই জিনিসগুলো আমাদের এমসিকিউ এর জন্য যদি তোমরা আমি যে কথাগুলো বলছি এবং সাথে যদি তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নাও তাহলে তোমাদের এমসিকিউতে আসলে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। এরপর হচ্ছে আমাদের পর্যায়কাল। পর্যায়কাল কি? পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। পর্যায়কাল বলে আমরা হচ্ছে কি একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে, বা কোনো বৃত্তাকার বস্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে পুরোটা ঘুরে আবার ওই বিন্দুতে আসলে তার যে সময় লাগে সেই সময়টাকে আমরা বলি হচ্ছে কি পর্যায়কাল। অর্থাৎ এই বস্তুটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পুরোটা ঘুরে যদি আবার সেই এ বিন্দুতে আসে তার যে মোট সময় লাগবে সেই সময়টাকে আমরা বলি হচ্ছে কি পর্যায়কাল, এবং যাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। এই জন্য আমরা লিখছি পর্যায়কাল হচ্ছে কি টি। আচ্ছা, এরপর আমাদের আরো একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সূত্র আছে, ফর্মুলাও না সূত্র না, আর একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা আছে, সেটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ এর আগে আমরা রৈখিক বেগ জানছি। এখন যেহেতু একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, সুতরাং এই বস্তুর বেগ হবে হচ্ছে কি কৌণিক বেগ, এবং এই কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। দেখো এটা কিন্তু ডব্লিউ না, এটা হচ্ছে ওমেগা। ডব্লিউ হলে আমি এইভাবে লিখতাম, আর ওমেগা মানে ডব্লিউটা এরকম একটু বাঁকা হবে, একটু বাঁকা করে দিতে হবে। এই চিহ্নটার নাম হচ্ছে কি ওমেগা। তোমরা সবাই জানো, তারপর আমি একটু লিখে দিলাম, এটার নাম হচ্ছে কি ওমেগা। তো এই কৌণিক বেগকে আমরা হচ্ছে কি ওমেগা দ্বারা প্রকাশ করব। কৌণিক বেগটা আসলে কি? কৌণিক বেগ আমরা বলছি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারকে আমরা বলবো হচ্ছে কি কৌণিক বেগ। অর্থাৎ কৌণিক বেগ সমান কি কৌণিক সরণ বাই সময়। কৌণিক বেগ সমান আমরা বলবো হচ্ছে কি কৌণিক সরণ বাই সময়। কৌণিক সরণ হচ্ছে থিটা আর সময় হচ্ছে টি, এইজন্য আমরা লিখি ওমেগা ইকুয়াল টু হচ্ছে কি থিটা বাই টি। এর আরো একটা একক আছে, আমরা বলতে পারি যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলে। যেভাবে আমরা ভেক্টর পদ্ধতিতে আমরা বেগ ত্বরণের সংজ্ঞাটা পড়ছি, রৈখিক বেগ রৈখিক ত্বরণের যে সংজ্ঞাটা পড়ছি, ঠিক একইভাবে আমরা কৌণিক বেগের সংজ্ঞাটাও এখান থেকে পড়তে পারি। সো কি বলবো, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, দ্যাট মিন্স লিমিট ডেল টি টেন্ডস টু 0। লিমিট ডেল টি টেন্ডস টু 0 মানে সময় ব্যবধান কিন্তু শূন্য না, সময় ব্যবধানটাকে শূন্যের খুব কাছাকাছি। যদি শূন্য হতো তাহলে আমি লিখতাম ডেল টি ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে কি লিমিট ডেল টি টেন্ডস টু 0। আমি মুখে বলছি কি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, এটা হচ্ছে ফিজিক্সের ভাষা। এটাকে যখন আমি ম্যাথে লিখবো তখন আমি লিখবো হচ্ছে লিমিট ডেল টি টেন্ডস টু 0। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। দেখো কৌণিক সরণের পরিবর্তন বাই কৌণিক বাই হচ্ছে কি সময়ের পরিবর্তন। এই জন্য আমরা লিখছি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। অর্থাৎ ওমেগা ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল থিটা বাই ডেল টি। এটাকে আমরা সংক্ষেপে ডি ডিটি অফ থিটা বলবো।
এটার মানে হচ্ছে কি সময়ের সাপেক্ষে কৌণিক সরণের অন্তরক, অর্থাৎ সময়ের সাপেক্ষে আমি থিটাকে অন্তরীকরণ করছি। তোমরা যারা ক্যালকুলাস জানো তাদের জন্য এটা বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে আমরা কৌণিক সরণের আরো একটা সংজ্ঞা বলতে পারি যে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের অন্তরককে কৌণিক বেগ বলে। তাহলে দেখো আমি অনেকগুলো সংজ্ঞা কিন্তু এখান থেকে বললাম। সো আমরা যখন লিখবো, আমরা এখন যেহেতু ক্যালকুলাস জানি, সুতরাং আমাদের ক্যালকুলাসের ভাষায় আসলে লেখাটা উচিত। তাহলে আমাদের কৌণিক বেগ কি? সময়ের সাপেক্ষে কৌণিক সরণের অন্তরককে কৌণিক বেগ বলে। তো এর একক কি হবে? এই যে কৌণিক বেগ, এর একক কি হবে? যেহেতু এই যে সরণ, কৌণিক সরণের একক হচ্ছে রেডিয়ান, আর এই যে সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। এর একক হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগের একক হচ্ছে কি আমাদের রেডিয়ান পার সেকেন্ড। সুতরাং তোমরা কৌণিক বেগ আর রৈখিক বেগকে এক করে ফেলবে না। রৈখিক বেগ আর কৌণিক বেগ কিন্তু এক না। রৈখিক বেগ কখন হয়? একটা বস্তু যখন একটা সরলরেখা বরাবর গতিশীল হয় তখন ওই বস্তুর বেগটাকে আমরা বলি হচ্ছে রৈখিক বেগ। আর কৌণিক বেগটা কি? একটা বস্তু যখন একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে বা বৃত্তের পরিধি বরাবর যখন ঘুরে তখন ওই বস্তুর বেগটাকে আমরা বলি হচ্ছে কৌণিক বেগ, বা কৌণিক সরণের সাপেক্ষে সময়ের কৌণিক সরণের হারকে আমরা বলবো হচ্ছে কি কৌণিক বেগ, এবং এর একক হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড। এবং এর একটা মাত্রা আছে, এই কৌণিক বেগের একটা মাত্রা আছে। এর মাত্রা হচ্ছে টি ইনভার্স 1। এর মাত্রা হবে হচ্ছে কি টি ইনভার্স 1। এটা কিভাবে আসে তোমরা একটু দেখে নিবা। মাত্রায় নিয়ে আমি এর আগেও আলোচনা করছি কিভাবে এই মাত্রাগুলো বের করতে হয়। অনেক সময় তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিছু সময় এরকম লেখা থাকবে আরপিএস, অর্থাৎ এরকম থাকবে যে 1 আরপিএস। কৌণিক বেগের মান বলে দিল হচ্ছে কি 1 আরপিএস। এই আরপিএস কথাটার অর্থ কি? এর মানে হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড। আরপিএস এর কথা হচ্ছে কি রেভলিউশন পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে রেভলিউশন পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে একবার ঘোরে। এটা হচ্ছে কি 1 সেকেন্ডে আরপিএস এর কথাটার অর্থ হচ্ছে ওই বস্তুটা 1 সেকেন্ডে একবার ঘুরে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 1 আরপিএস সমান হচ্ছে কি 1 রেভলিউশন বাই 1 সেকেন্ড। 1 রেভলিউশন বাই 1 সেকেন্ড। এখন তোমরা জানো যে 1 রেভলিউশন মানে হচ্ছে কি 2 পাই রেডিয়ান, আর বাই হচ্ছে কি 1 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখো 1 আরপিএস মানে হচ্ছে কত? 1 আরপিএস মানে হচ্ছে কি 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমাদের যদি প্রশ্নে কখনো থাকে যে কৌণিক বেগের মান যদি এরকম দেওয়া থাকে হচ্ছে 4 আরপিএস, দ্যাট মিন্স 4 কে 2 পাই দ্বারা গুণ করলে সেটা হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ডে চলে যাবে। আবার অনেক সময় থাকে এরকম আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট। আরপিএম বা 1 আরপিএম এর মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, অর্থাৎ রেভলিউশন পার মিনিট মানে হচ্ছে কি ওই বস্তুটা 1 মিনিটে একবার ঘোরে। 1 মিনিটে কতবার ঘুরছে সেটা হচ্ছে রেভলিউশন পার মিনিট। যদি 5 আরপিএম থাকে দ্যাট মিন্স ওই বস্তুটা 1 মিনিটে 5 বার ঘুরছে, এজন্য ওখানে লেখা আছে 5 আরপিএম। তাহলে আমরা দেখো এই যে 1 আরপিএম মানে হচ্ছে কি 1 রেভলিউশন বাই হচ্ছে কি 1 মিনিট। দ্যাট মিন্স 1 রেভলিউশন মানে হচ্ছে কি 2 পাই রেডিয়ান, আর মিনিট মানে হচ্ছে 1 মিনিট মানে হচ্ছে কত 60 সেকেন্ড। তাহলে দেখো 1 আরপিএম সমান হচ্ছে কি 2 পাই রেডিয়ান বাই 60 সেকেন্ড। অর্থাৎ এটা যদি আমরা 2 পাই বাই পাবো হচ্ছে কি 2 পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে 1 আরপিএম সমান পেলাম হচ্ছে কি 2 পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। আমাদের অঙ্ক করার সময় এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে। তোমরা যখন মানগুলো দেওয়া থাকবে, যদি এরকম থাকে যে কোনো বস্তুর কৌণিক বেগ দেওয়া আছে ওমেগা সমান মনে করো যে 5 আরপিএস। এখন এই 5 আরপিএস কে তোমাকে নিতে হবে রেডিয়ান পার সেকেন্ড। আমরা তো জানি কৌণিক বেগের একক হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড। সুতরাং আমরা কি করব, এই 5 কে আমরা 2 পাই দ্বারা গুণ করব, আর যেহেতু আরপিএস আছে 2 পাই দ্বারা গুণ করে রেডিয়ানে নেব আর 1 দ্বারা ভাগ করব, তাহলে এটা হয়ে যাবে কি রেডিয়ান পার সেকেন্ড। আর যদি আমাদের কৌণিক বেগ
ওমেগা সমান 5 আর পিএম থাকে, তাহলে আমরা কি করব 5টাকে আগে রেডিয়ানে নিয়ে যাব, তারপর মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, তাহলে এটা হয়ে গেল রেডিয়ান পার সেকেন্ড। যেভাবে তোমরা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নাও, এখানে ঠিক একইভাবে আরপিএম কে তোমার রেভলিউশন পার মিনিটকে রেডিয়ান পার সেকেন্ডে নিতে হবে। ঠিক একইভাবে যদি আরপিএইচ, যদিও এইচ থাকে না যে 1 ঘন্টায় 5 বার ঘুরছে এরকম থাকে না, যদি এইচ থাকে এখানে, তখন আমরা এখানে 3600 দিয়ে ভাগ করব। 1 ঘন্টা সমান হচ্ছে কত? 3600 সেকেন্ড। তো এটা একটু খেয়াল রাখবে অঙ্ক করার সময়, কারণ এই জিনিসটা অনেক সময় আসে এবং অনেকেই বুঝতে পারে না যে আরপিএস এবং আরপিএম কে, এজন্য আমি একটু পুরো লেখাটা লিখে দিলাম, যদিও এটা একটু ছোট হয়ে গেছে, একটু দেখে নেবে। এটা হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড আর এটা হচ্ছে কি রেভলিউশন পার মিনিট। তো আমরা এখন এই কৌণিক বেগের সাথে আমাদের যে এর আগে যে আমরা করছি রৈখিক বেগ, এই কৌণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্ক আছে এবং কৌণিক বেগের কিছু সমীকরণ আছে, সেই সমীকরণগুলো আমরা জানবো। যেমন এখানে একটা আমরা সমীকরণ অলরেডি জানছি যে কৌণিক বেগ সমান কৌণিক সরণদ্বয় সমান অর্থাৎ থিটা বাই টি। এরকম আমরা আরো কিছু সমীকরণ সম্পর্কে জানবো।